প্রথম চোখে খুব খানিকটা চলে এসে থমকে পড়লাম। কোথায় যাচ্ছি? কোন দিকে যাচ্ছি? বাড়ি গিয়ে পৌঁছবার একান্ত আগ্রহে আগু পিছু না ভেবে বেরিয়ে পড়েছি বটে, কিন্তু এই বিদঘুটে অন্ধকারে পথ চিনে যাব কিভাবে? দোকান থেকে বেরিয়ে ঠিক কোন দিকে এসেছি তাও মনে করতে পারছি না। বাংলা সাহিত্যের জনপ্রিয় গল্প সম্ভার থেকে আজ বাছাই গল্পের আসরে শুনবেন ব্যোমকেশ বক্সীর স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অন্ধকারে। গল্পটা লেখা হয়েছিল বাংলা 1337 সালে, আজ থেকে প্রায় 100 বর্ষ আগে। ঐতিহাসিক, সামাজিক, ছোট গল্প ও অবশ্যই রহস্য গল্প উপন্যাসের সমানভাবে জনপ্রিয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলম। তার এই লেখাগুলো আজও বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাহলে শুরু করা যাক আজকের গল্প অন্ধকারে। প্রধান চরিত্রে লেখক নীলমণি, জনৈক বৃদ্ধ, জুলপিদারি ছোকরা এবং অদৃশ্য আগন্তুক। গল্প পাঠে জিৎ। বছর কয়েক আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটা রাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়ে কলকাতা শহরটা দেখতে দেখতে দুহাত জলের নিচে ডুবে গেছিল, তা বোধ করি এখনকার অনেকের স্মরণে আছে। অবশ্য কলকাতা জল নিকাশে যেরূপ সুব্যবস্থা, তাতে শহরের কোনো অংশে আধ ঘন্টা বৃষ্টি হওয়ার পর 1 হাঁটু জল জমে যাওয়া কিছু নতুন নয়। কিন্তু সেবারের দুর্যোগ এত ভয়ানক হয়েছিল যে বোধ করি গত 40 বছরের মধ্যে এমনটা দেখা যায়নি। ইলেকট্রিকের তার ছিঁড়ে, রাস্তার গ্যাসবাতি নিভে সারা রাতের জন্য মহানগরী একেবারে অন্ধকার হয়ে গেছিল। সত্যি মিথ্যে বলতে পারি না, কিন্তু শুনেছি সেই এক রাতের জন্য একটা মোমবাতির দাম 5 পয়সা থেকে 2 টাকায় দাঁড়িয়েছিল। বাদুর বাগানে আমার বাসা। সেদিন সন্ধেবেলায় একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়ায় গিয়েছিলাম। কাজ শেষ করতে 7টা বেজে গেল। ফেরবার পথে চা খাওয়ার জন্য দরমাহাটার কাছে একটা ছোট দোকানে ঢুকলাম। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে। রাস্তার গ্যাসের আলো কাঁচের উপরকার বৃষ্টি ভেদ করে ঝাপসাভাবে আসছে। আমার দুর্ভাবনার বিশেষ কারণ ছিল না, সঙ্গে ছাতা ছিল। আরাম করে বসে চা খেতে লাগলাম। দোকানে বেশি লোকজন ছিল না, 2 লোক, একজন আধবয়সী ও একজন কান পর্যন্ত জুলপি বিশিষ্ট যুবক। অয়েল ক্লথে মোড়া টেবিলের উপর কুনোয় রেখে দানিবাবু এবং শিশির কুমার ভাদুড়ির পাগলের ভূমিকায় অভিনয় করবার অপেক্ষাকৃত কৃতিত্ব সম্পর্কে উত্তপ্তভাবে আলোচনা চলছিল। চা খাওয়া অনেকক্ষণ তাদের শেষ হয়ে গেছে, কিন্তু তর্কের ভালো রকম নিষ্পত্তি না হওয়ার জন্যই বোধ করি তারা উঠতে পারছে না। যুবক বলল, জানেন মশাই, শিশির ভাদুড়ি আগাগোড়া বুড়ো আলমগীরের পাঠ করে, একবারও দাঁত বেরোয় না। আদিবাসী লোকটি দাঁত খিচিয়ে বলল, ভারী কেরামতি, দাঁত নেই তো বেরোবে কোত্থেকে? আর দাঁত না বেরোলে বড় অ্যাক্টর হয় নাকি? যুবক চুটে উঠে বলল, আপনিও তো বুড়ো হয়ে যান, দাঁত না বার করে একটা কথা বলুন না দেখি। তর্ক শুনতে শুনতে ও চা খেতে খেতে মিনিট 15 কেটে গেল। চা শেষ করে দাম দিয়ে দোকান থেকে বেরোচ্ছি, এমন সময় শোঁ শোঁ করে একটা উন্মত্ত হাওয়া কোথা থেকে এসে দরজা জানলাগুলোকে আছাড় দিয়ে ছুটে চলে গেল। আকাশের দিকে চোখ তুলতেই নীল রঙের ভয়ঙ্কর আলোতে 2 চোখ একেবারে ধাঁধিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে কর্কর শব্দে বাজ পড়ে কান দুটো যেন কালা করে দিল। তার মধ্যে অস্পষ্টভাবে দেখতে পেলাম আকাশের গায়ে যেন আলি ঢেলে দিয়েছে। দিগন্ত পর্যন্ত মেঘের উপর আরও কালো মেঘ জমে যেন নিরেট হয়ে গেছে। অন্য জিনিসের এক তিল সেখানে জায়গা নেই। এইবার ভীষণ বেগে বৃষ্টি আরম্ভ হলো। বড় বড় ফোঁটা তীর্যকভাবে নিরবিচ্ছিন্ন মুষলধারে পড়তে শুরু করলো। রাস্তার আলোগুলো
জলের পুরু পর্দার আড়ালে নিস্তেজ হয়ে গেল। শুধু তাদের চারিদিকে একটা মণ্ডলাকার প্রভা বেরোতে লাগলো। দোকানে ফিরে এসে বসলাম। চাকরটাকে ডেকে বললাম, আরেক পেলা চা দাও তো হে। মেঘের আকস্মিক ধমকে তার্কিক দুজনের তর্ক সহসা থেমে গেছিল। তারা আবার আরম্ভ করলো, দানি ঘোষ যদি ইচ্ছে করে অমন 5টা শিশির ভাদুরীকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে। জুলবি বিশিষ্ট ছোকরা কড়া রকমের একটা যুক্তি প্রয়োগ করতে যাচ্ছিল। আমি বাধা দিয়ে বললাম, থাক না মশাই, পৃথিবীতে দানি ঘোষ আর শিশির ভাদুরী ছাড়া কি আর লোক নেই? অন্য কিছু আলোচনা করুন না। ছোকরা আমার দিকে ফিরে বলল, চা খাচ্ছেন চা খান, মেলা ফ্যাচ ফ্যাচ করবেন না। আমি চা খেতে লাগলাম। ক্রমে 8টা বাজল। বৃষ্টির বিরাম নেই, সমানভাবে চলছে। তার সঙ্গে ঠান্ডা এলোমেলো বাতাস। রাস্তার লোক চলাচল কমে আসলো। 9টা বাজল। বাইরের বৃষ্টি ও ভিতরের তর্ক একভাবে চলছে। অদ্ভুত একনিষ্ঠ এই দুটি লোক তখনও দানি ঘোষ ও শিশির ভাদুরীকে নিয়ে কামড়াকামড়ি করছে। পৃথিবীতে যেন অন্য প্রসঙ্গ নেই। 9:30 আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালাম। যে করেই হোক রাতে বাড়ি পৌঁছাতেই হবে, কিন্তু যাই কি করে? ছাতায় এই বৃষ্টি আটকাবে না। 5 মিনিটের মধ্যে ভিজে কাদা হয়ে যাব। একে আমার সর্দির ধাত, তখন নিউমোনিয়া ঠেকাবে কে? এই সময় বৃষ্টি আরও চেপে আসলো। হঠাৎ হাওয়ার বেগ যেন বেড়ে গেল। একবার বাইরের দিকে উঁকি ঝুঁকি মেরে আবার ফিরে এসে বসলাম। দোকানের চাকরটা নিষ্পন্দভাবে নিবন্ত উনুনের পাশে উপুর হয়ে দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে আছে। মাথার উপর ধোয় মলিন ইলেকট্রিক বাতিটা হলুদ আলো দিচ্ছে। বাইরের আশেপাশে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। মোটরের হর্ন, ট্রামের ঢং ঢং আর শোনা যাচ্ছে না। যুবক বলল, শিশির ভাদুরী? ঠিক সেই সময় হঠাৎ আলো নিভে গেল। কিছুক্ষণ সব নিস্তব্ধ। দোকানের চাকর ভাঙা গলায় বলল, তার ছিঁড়ে গেছে, আজ রাতে আর মেরামত হবে না। দেশলাইটা দেবেন বাবু, ল্যাম্পটা জ্বালি। অন্ধকারে হাতরে দেশলাই দিলাম। ল্যাম্পও জ্বলল। মিটমিটে আলো ও দুর্গন্ধ ধোঁয়ায় ঘর ভরে উঠল। প্রৌঢ় ভদ্রলোক এতক্ষণ প্রথম অন্য কথা বললেন, নীলমণি, কেটলিটা আরেকবার চড়াও, আরেক পেয়ালা চা হোক। চুলবিদারি যুবক তীব্রভাবে আমার দিকে একবার তাকিয়ে গর্বিত স্বরে জিজ্ঞাসা করলেন, সিগারেট আছে? আমি পকেট থেকে সিগারেট কেসটা বের করে দিলাম। গোটা কয়েক সিগারেট বের করে নিয়ে যুবক কেসটা তাচ্ছিল্যভাবে ফেরত দিল। তারপরে এমনভাবে আমার দিকে ভীষণ করে বসলো যেন আমার বেঁচে থাকার সমস্ত প্রয়োজন শেষ হয়ে গেছে, আমি আর কারো কোনো কাজে লাগবো না। প্রৌঢ় ব্যক্তি বাইরের দিকে একটু উদাসীনভাবে দেখে বললেন, এ বৃষ্টিতে বেরোনো যাবে না, গ্যাসগুলো নিভে গেছে দেখছি। যা বাবা, বলে নিশ্চিন্তভাবে আবার সেই একমাত্র এবং অদ্বিতীয় প্রসঙ্গ আরম্ভ করলেন। আমিও বাইরের দিকে উঁকি মেরে দেখলাম, সত্যি তো, রাস্তার গ্যাসবাতি একটাও জ্বলছে না। চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার, কোথাও জনমানব নেই। কেবল অবিশ্রান্ত বৃষ্টির ঝুপঝুপ ঝমঝম শব্দ। আরেক পেয়ালা চা খেলাম। প্রৌঢ় লোকটি বললেন, আজ রাতে বাড়ি যাওয়া হলো না দেখছি। নীলমণি, বৃষ্টি থামলে আমায় তুলে দিও। বলে বেঞ্চের উপর লম্বা হয়ে শুয়ে পড়লেন। যুবক কোনো দিকে দৃষ্টিপাত না করে আমার সিগারেট টানতে লাগলেন। আমার তো বেঞ্চের উপর রাত কাটালে চলবে না, বাড়ি যাওয়াই চাই।
বাড়িতে স্ত্রী, দুটি ছোট ছেলে মেয়ে নিয়ে একলা আছেন। ঝি হয়তো বাড়ি চলে গেছে। অথচ বৃষ্টি না ধরলে যাই বা কেমন করে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা। রাত যত গভীর হচ্ছে আমার মনের উদ্বেগ ও অস্থিরতা ততই বাড়ছে। একদিকে ঝড় বৃষ্টির উদ্দাম নৃত্য, কিছুমাত্র থামার লক্ষণ নেই। ঘড়ির কাঁটা সরে সরে 11:15টায় পৌঁছল। নীলমণির ল্যাম্পের আলো নিষ্প্রভ হয়ে আসলো। সে উঠে বাতিটা একবার নাড়িয়ে বলল, তেল ফুরিয়ে গেছে, আর 5 মিনিট। প্রৌঢ় ব্যক্তি উঠে বসে বললেন, থেমেছে? নীলমণি বলল, না বাবু, আলো নিভে যাচ্ছে। বলে নিরুদ্বেগে প্রৌঢ় আবার শুয়ে পড়লেন। নীলমণি ভাঙা গলায় বলল, বৃষ্টি ধরে আসছে বাবু, এ বেলা বেরিয়ে পড়ুন, আমি দোকান বন্ধ করি। বাইরের দিকে গলা বাড়িয়ে দেখি সত্যি বৃষ্টির বেগ অর্ধেক থেমে গেছে। ঝড়ও যেন থেমেছে। 5 ঘন্টা দাপাদাপি করে বুঝি তারা নিস্তেজ হয়ে আসছে। ছাতাটা তুলে নিয়ে উঠে পড়লাম। আর দেরি নয়, যেতে হয়তো এই সময়। পিছন থেকে যুবক বলল, মশাই, দেশলাইয়ের গোটা কয়েক কাটি দেবেন কি? রাগে সর্বাঙ্গ জ্বলে গেল। এই সময় পিছুটা। পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বার করে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে পড়লাম। ল্যাম্পও দপদপ করে দুবার খাবি খেয়ে নিভে গেল। কি অন্ধকার! একটা প্রকাণ্ড শহর বর্ষার রাতে সহসা আলোকহীন হয়ে গেলে যে কেমন ভয়ঙ্কর অন্ধকার হয় তা কল্পনা করা দুঃসাধ্য। খুব শক্ত করে চোখ বেঁধে দিলে কিংবা অন্ধ করে দিলে বোধ করি এর চেয়ে বেশি অন্ধকার হয় না। প্রথম চোখে খুব খানিকটা চলে এসে থমকে পড়লাম। কোথায় যাচ্ছি? কোন দিকে যাচ্ছি? বাড়ি গিয়ে পৌঁছাবার একান্ত আগ্রহে আগু পিছু না ভেবে বেরিয়ে পড়েছি বটে, কিন্তু এই বিটখুটে অন্ধকারে পথ চিনে যাব কিভাবে? দোকান থেকে বেরিয়ে ঠিক কোন দিকে এসেছি তাও মনে করতে পারছি না। হয়তোবা যেদিকে বাড়ি তার উল্টো দিকের পথেই গেছি। এখন উপায়? কিন্তু পথের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে এই সমস্যার সমাধান হবে না। যেদিকে হোক চলা দরকার। যদি এমনভাবে চলতে চলতে কোথাও একটা আলো বা মানুষের সাক্ষাৎ পাই। সুতরাং আবার সামনের দিকে চলতে আরম্ভ করলাম। বৃষ্টি ও ঝড় কমতে কমতে একটা বিষাদপূর্ণ দীর্ঘশ্বাস ছেড়ে থেমে গেল। তখন এই অন্ধকারের বুকে আরেকটা জিনিস চেপে বসল। সেটাই মধ্যরাত্রির ভয়াবহ নীরবতা। এতক্ষণ বৃষ্টির ঝপ ঝপ শব্দ বাতাসের গোঙানিতে যা চাপা ছিল তা এখন উলঙ্গ মূর্তি ধরে দেখা দিল। পৃথিবীর সব মানুষ যেন মরে গিয়েছে, শুধু আমি একা বেঁচে আছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একা, একেবারে নিঃসঙ্গ। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চললাম। মনের মধ্যে এই আকাঙ্ক্ষাটাই প্রবল হয়ে উঠেছিল যে মানুষ চাই, সঙ্গী চাই, কোনো প্রকারে এই দুঃসহ নিঃসঙ্গতার হাত থেকে পরিত্রাণ পাওয়া দরকার। কিন্তু বেশি দূর যেতে হলো না। খানিক দূর গিয়ে প্রচণ্ড একটা হোঁচট খেয়ে কুমড়ি খেয়ে একেবারে এক কোমর জলের মধ্যে পড়ে গেলাম। ছাতাটা হাত থেকে কোথায় ছিটকে পড়ল। আচর পাচর করে উঠে দাঁড়িয়ে দেখলাম, না, এক কোমর নয়, তবে জল 1 হাঁটু বটে। আন্দাজে বুঝলাম তখন ফুটপাতে চলছিলাম, এবার রাস্তায় নেমেছি। কিন্তু এই নামাটা তেমন সুখকর নয়। ফুটপাতে ফিরে যাওয়া তেমন অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ ফুটপাত যে কোন দিকে তা জলের সঙ্গে সঙ্গে গুলিয়ে গিয়েছে। 5 ঘন্টা ক্রমাগত বৃষ্টি হওয়ার পর রাস্তায় যে জল জমতে পারে এই সম্ভাবনাটা তখন পর্যন্ত মাথায় আসেনি। জানি না কোথায় গভীর জল আমার জন্য অপেক্ষা করে আছে। হয়তো এক পা এগোলেই
হুশ করে ডুবে যাব। এক হাঁটু জলের মধ্যে এক পা এক পা করে সাবধানে এগোতে লাগলাম। বুক পেটে কান্না আসতে লাগলো। হায় ভগবান, হে আমার কি দুর্দশা করলে! কেন মরতে আজ ঘর থেকে বেরিয়েছিলাম? যদি বেরিয়েই ছিলাম, তবে চায়ের দোকানে রাতটা কাটিয়ে দিলাম না কেন? আমি মাথা ঠান্ডা করে একটু ভাবতে চেষ্টা করলাম এক্ষেত্রে কি করা উচিত। প্রথমে কোনো রকমে ফুটপাতে ওঠা চাই। মাঝ রাস্তায় জলের মধ্যে দিয়ে 10 কোষ পথ হেঁটে গেলেও কোনো লক্ষ্যে পৌঁছানো যাবে না। ফুটপাতে উঠতে পারলে কোনো একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়ে লোক জাগিয়ে রাত্রির মতন আশ্রয় পাওয়া যেতে পারে, কিংবা অন্য কোনো ব্যবস্থা সম্ভব। মোট কথা, যে উপায়ে হোক নরলোকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা দরকার। এই অন্ধকার সমুদ্রের মধ্যে বেশি নয়, আপাতত একটা মানুষের দেখা পেলেও সাক্ষাৎ যে চাঁদ হাতে পাবো তাতে আর সন্দেহ রইল না। শামুকের মতন হেঁটে হেঁটে কিন্তু কোনো দিকেও এমন একটা বিশিষ্ট কিছু ধরতে পারলাম না যেখান থেকে আমার যাত্রাটা সুনিশ্চিত করতে পারি। এক হাঁটু জল কখনো কমে আধ হাঁটুতে নামছে, কখনো উড়ু পর্যন্ত পৌঁছচ্ছে। তাছাড়া দিক দর্শন করবার কিংবা যাত্রা নিয়ন্ত্রিত করবার আর কোনো ইন্দ্রিয়গ্রাহ্য চিহ্ন নেই। এইভাবে কতক্ষণ চলেছিলাম বলতে পারি না। সময়ের ধারণাও এই ঘোর নীরবতার মধ্যে ডুবে গিয়েছে। হঠাৎ পায়ের আঙ্গুলে একটা শক্ত বস্তু ঠেকল। অনুভবে সিঁড়ির ধাপের মতন বোধ হলো। তার উপর উঠে 2-4 পা এদিক ওদিক ঘোরার পর বুঝলাম এতক্ষণে আমার সেই ঈপ্সিত ফুটপাতে পৌঁছেছি। যাক, তবু কিছু তো পেয়েছি। দুটো হাত বাড়িয়ে হাতড়ে হাতড়ে কিছুক্ষণ চললাম। একটা ভিজা দেওয়াল হাতে ঠেকলো। তখন সেই দেয়াল ধরে চলতে আরম্ভ করলাম। কিছুকাল এইভাবে যাওয়ার পর কাঠের দরজায় হাত পড়ল। সশব্দে একটা নিঃশ্বাস ফেললাম। এতক্ষণে বুঝি দুঃখ সাগরের কুল মিলল। দরজায় সজোরে আঘাত দিলাম। তারপর চিৎকার করে ডাকতে লাগলাম, কে আছো? দরজা খোলো। ও মশাই, দয়া করে একবার দরটা খুলুন। ওয়ে, কেউ শুনতে পাচ্ছ? একবার দরজাটা খুলবে। কিন্তু কোথায় কে? দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ রইল। বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসলো না। শুধু আমার আগ্রহ ব্যাকুল কণ্ঠস্বর কোথাও আশ্রয় না পেয়ে এটা নিঃসঙ্গ প্রেত জনির মতন এই বিরাট নিস্তব্ধতার মধ্যে গুমড়ে কেঁদে বেড়ালো। আগের মতন দেওয়াল ধরে আবার একটা দরজার সামনে এসে উপস্থিত হয়ে ঠেলাঠেলি হাঁকাহাঁকি করলাম। কোনো ফল হলো না। দরজা খুলল না। এমনকি দরজার ভিতরে কোথাও যে লোক আছে তার চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। আরও 2-3টে দরজা এমনভাবে চেষ্টা করে দেখলাম, ফলের কোনো তারতম্য হলো না। শরীর অবসন্ন হয়ে আসলো, মনও উদ্ভ্রান্ত উদাসীন হয়ে গেল। যদি কলকাতার সবাই মরে গিয়ে থাকে তবে আমার বেঁচে থেকে লাভ কি? এখন কোথাও একটু শোয়ার জায়গা পেলে আর কিছুই আমার দরকার নেই। জলের মধ্যে হেঁটে হেঁটে পা দুটো যেন ভেঙে পড়ছে। যদি মরতেই হয় তবে কোনো একটা শুকনো স্থানে পা ছড়িয়ে শুয়ে মরতে পারলে ভালো হয়। কিন্তু পা ছড়িয়ে শোয়ার মতন স্থান এই প্রলয় প্লাবিত কলকাতা শহরের মধ্যে কোথায় পাওয়া যায়? ফুটপাতের উপরেও তো 1 ফুট জল। যাই হোক, এরকমভাবে হাল ছেড়ে দিলে চলবে না। মন যতই অবসাদে ডুবে যেতে চাইল ততই তাকে জোর করে চাঙ্গা করে তুলতে লাগলাম। একটা কিছু সুরাহা হবেই। এমন কখনো হতে পারে যে কোনো বাড়ির লোক সাড়া দেবে না? হয়তো এখনই একটা ভাড়াটে গাড়ি কিংবা একটা আলোকধারী পথিক এসে পড়বে। হঠাৎ আমার মনে একটা দারুণ সন্দেহ উপস্থিত হলো। কোনো অভাবনীয় উপায়ে অন্ধ হয়ে যায়নি তো? না হলে কি সম্ভব এতক্ষণ ধরে এই 2 চোখে একটা কোনো কিছুই দেখতে পাচ্ছি না? এত অন্ধকার কি হতে পারে? হয়তো সেই যখন জলে পড়ে গেছিলাম। দুটো চোখ সজোরে কচলাতে আরম্ভ করলাম, কিন্তু দুর্ভেদ্য অন্ধকার দূর হলো না। হঠাৎ মনে হলো দেশলাইটা জেলে দেখি না কেন। দুপকেটে খুঁজলাম, দেশলাই নেই। দেশলাই যে জুলপিকে দিয়ে এসেছি
তা তখন কিছুতেই মনে করতে পারলাম না। যেন পাগলের মতন হয়ে গেলাম। অন্ধ হয়ে গেছি কিনা এই সন্দেহটা তখন কেমন করে হোক দূর করতে হবে। আরেকটা দরজার সামনে গিয়ে দু হাতে তক্তার উপর চাপড়াতে লাগলাম। ও মশাই, কে আছেন? একবার দরজাটা খুলুন, ও মশাই। পিছন থেকে শান্ত স্বরে কে বলল, মিছে চেঁচামেচি করছেন? এখানে কি লোক আছে যে উত্তর দেবে? এগুলো সব দোকান। আমি আঁতকে উঠলাম। কোনো ভয় নেই, আসুন আমার সঙ্গে, আমার হাত ধরুন। আমি হাত বাড়িয়ে দিলাম। একখানা হাত, বরফের চেয়েও ঠান্ডা, আমার আঙুলগুলোকে চেপে ধরল। আমার পা থেকে চুলের ডগা পর্যন্ত একেবারে অসহ্য শীতে কেঁপে উঠল। দাঁতে দাঁত ঢুকে ঠক ঠক করে শব্দ হতে লাগলো। আমি বুদ্ধিভ্রষ্টের মতো জিজ্ঞাসা করলাম, আমি কি অন্ধ হয়ে গেছি? না, ভারী অন্ধকার, তাই চোখে কিছু দেখতে পাচ্ছেন না। ভয় পাবেন না, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি বললাম, আমার বাড়ি বাদু বাগানে। আচ্ছা। কিছুক্ষণ দুজনেই নীরব। অদৃশ্য আগন্তুক স্বচ্ছন্দে অবলীলাক্রমে আমাকে সব রকম বাধা বিঘ্ন বাঁচিয়ে নিয়ে চলতে লাগলো। আমার বুদ্ধি শক্তি ক্রমশ ফিরে আসতে লাগলো। আমি বললাম, আচ্ছা, এই অন্ধকারে আপনি তো বেশ দেখতে পাচ্ছেন। কোনো উত্তর পেলাম না। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করলাম, আমি দরমাহাটার একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম, সেখান থেকে বেরিয়ে কোথায় এসে পড়েছিলাম বলতে পারেন? আপনি নিমতলা ঘাটের কাছে দাঁড়িয়েছিলেন। নিমতলা ঘাট? সর্বাঙ্গে যেন রক্ত জল হয়ে গেল। আরো কিছুক্ষণ দুজনে নিস্তব্ধ। হঠাৎ জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার নাম কি? আমার নাম শুনে আপনার লাভ নেই, এদিক দিয়ে ঘুরে আসুন। ওখানে একটা ম্যানহোল খোলা আছে, জলের শব্দ শুনতে পাচ্ছেন না? ওর মধ্যে যদি আপনি গিয়ে পড়েন তাহলে আর। সবাই সরে আসলাম। অল্পকাল পর আমার পথপ্রদর্শক বলল, অনেকটা ঘুরে যেতে হবে। শহরের মাঝখানে ঠনঠনে কালীবাড়ি ঘিরে প্রায় 1.5 মানুষ জল জমেছে। আপনি সে পথ দিয়ে যেতে পারবেন না। আমি নিঃশব্দে পথ চললাম। মিনিট 5 পর বললাম, কলকাতার শহরটা মনে হচ্ছে যেন শ্মশান হয়ে গেছে। কোথাও কোনো আলো নেই, শব্দ নেই, মানুষ নেই। ওরকমটা মনে হয়। শহরের প্রাণ হচ্ছে তার রাস্তাঘাট। সেখানে মানুষ না থাকলে শ্মশান আর শহরে কোনো তফাৎ থাকে না। আমি কতকটা নিজের মনেই বললাম, মনে হচ্ছে যেন একটা ভূতের রাজ্য। এরকম রাতে ভূতেদের ভারী ফুর্তি হয়, কি বলেন? আচ্ছা, আপনি যখন একলা দরজা হাতড়ে বেড়াচ্ছিলেন তখন যদি একটা ভূতের সঙ্গে দেখা হতো, আপনি কি করতেন বলুন দেখি? কি করতাম? বোধহয় দাঁত কপটি লেগে মারা যেতাম। ভাগ্যে আমার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, ভূতকে এত ভয় কিসের বলুন দেখি? একটা লোক মরে গেছে বই তো নয়। বলেন কি মশাই? ভূত হলো গিয়ে একটা প্রেতাত্মা। তার চলন, রীতিনীতি, স্বভাব চরিত্রের কিচ্ছু জানা নেই, ভয় করবে না।
তা বটে। আচ্ছা, মনে করুন। না, থাক। আমার বুকের ভিতরটা হঠাৎ করে গুড়গুড় করে উঠল। এই কার হাত ধরে চলছি? তবু মনে সাহস আনবার চেষ্টা করে বললাম, আপনার নাম তো বললেন না, কোথায় থাকেন বলবেন কি? কোথায় থাকি? যেখানে দেখা হয়েছিল তার কাছাকাছি থাকি। আজ আমার যে উপকার করলেন, জন্মেও তা ভুলব না। আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই। দেখা বোধহয় আর হবে না। তবে যদি কখনো এমন বিপদে পড়েন, হয়তো। আচ্ছা, আপনি কি করেন? কোনো কাজকর্ম করেন নিশ্চয়ই, তাও কি বলতে দোষ আছে? আমি কিছুই করি না, এমনি ঘুরে বেড়াই, বেকার। খানিকক্ষণ আবার চুপচাপ। আপনার স্ত্রী, ছেলে মেয়ে সব ভালো আছে, কোনো ভাবনা নেই। আমি চমকে উঠলাম। আপনি আমার মনের কথা জানলেন কি করে? এরকম অবস্থায় পড়লে মানুষ স্বভাবত কি চিন্তা আসে তা আন্দাজ করা কি খুব শক্ত? না, তা বটে, কিন্তু আমার স্ত্রী, ছেলে মেয়ে আছে, আপনি জানলেন কি করে? ওটাও আন্দাজ। দীর্ঘ নীরবতা। এ কে? এ কোন জগতের অধিবাসী? আমি উড়িয়া হয়ে আরম্ভ করলাম, দেখুন। ও কথা জিজ্ঞাসা করবেন না। আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। হাত ছাড়িয়ে দেবার চেষ্টা করে বললাম, আমায় ছেড়ে দিন। আমি। গলা দিয়ে আর আওয়াজ বেরোলো না। ভয় পাবেন না। এতক্ষণ যখন এসেছেন, তখন আরো খানিকটা আসুন। আপনার বাড়ি প্রায় এসে পড়েছে। পায়ে পা জুড়ে যেতে লাগলো। গলা এমনভাবে বুঝে গেল যেন শত চেষ্টা করেও একটা কথা পর্যন্ত বলতে পারবো না। বরফের মতন হাতখানা আমাকে টানতে টানতে নিয়ে চলল। শেষ রাতের ঠান্ডা বাতাস লাগলো গায়ে। সে দাঁড়ালো, আমার হাত ছেড়ে দিল। এইবার আপনি একলাই যেতে পারবেন। এখান থেকে গুনে গুনে 100 পা এগিয়ে যান। গিয়ে ডান দিকে ফিরলে সামনেই পাবেন সেই আপনার বাড়ি। ভোর হয়ে আসছে, এবার আমাকে যেতে হবে। আমি অর্ধ মূর্ছিতের মতন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পুনরায় হাসির শব্দ হলো, কিন্তু এবার যেন শব্দটা বড় ব্যথাপূর্ণ। সে বলল, আপনি বড় ভয় পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, চললাম তবে। এই নিন আপনার ছাতা, জলের মধ্যে ফেলে দিয়েছিলেন। ভোর হতে আর দেরি নেই। আচ্ছা, বিদায়। কথাটা যেন গভীর দীর্ঘশ্বাসের মতন মিলিয়ে গেল। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে জিজ্ঞাসা করলাম, আছেন কি? উত্তর আসলো না। মুখ তুলে দেখলাম, পূব দিকের আকাশের পুঞ্জিত মেঘ ভেদ করে অল্প একটুখানি ফ্যাকাশে আলো দেখা দিয়েছে।